কেমন দাঁড়ায় ব্যাপারটা? আমরা যদি একটু বৃহত্তর অর্থে ভাবি কবিতাটাকে, তাহলে কি দেখা যাচ্ছে? আমাদের ডান পাশে ধস রয়েছে, বাঁ পাশে গিরিখাত, মাথায় বোমারু বোমান, পায়ে পায়ে হিমানির্বাণ। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা যে অংশ, আমাদের চারদিক থেকেই আমাদের জীবনে আক্রমণ নেমে আসছে। রাজনৈতিক জীবন বা সমাজ জীবনের প্রসঙ্গে যদি দেখি, তাহলে সমাজের চারদিক থেকে আক্রমণ নেমে আসছে। আমাদের পথ নেই, কোনো আমাদের ঘর গেছে। অর্থাৎ আমাদের একান্ত ব্যক্তিগতভাবে বেঁচে থাকার যে ইচ্ছা, বাসনা এবং বেঁচে থাকার অধিকার, সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে। আমাদের ঘর অর্থাৎ আমাদের ব্যক্তি স্বার্থ, আমাদের মানবতা সবটাই বিপন্ন হয়ে পড়ছে। আমাদের পথ নেই কোনো, আমাদের সামনে এগিয়ে যাওয়ার বা এই বিপর্যয় থেকে উত্তরণের কোনো পথ আপাত অর্থে বা কোনো পন্থা আপাত অর্থে আমরা দেখতে পাচ্ছি না। তো এই অংশটুকু আমি যা বললাম, সেই তাতে কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে করে ফেলো এই অংশটুকু থেকে। আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির্বাণ। এই অংশ থেকে কারোর মনে কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। বোমারু মানে কি? বোমারু মানে হচ্ছে বোমা নিক্ষেপকারী বিমান, যে বিমান থেকে বোম ছোড়া যায়। স্যার, ওই পায়ে পায়ে কাজ, ওই লাইনটা আরেকবার একটু বলে দিন না, আমি তো ভুল। আচ্ছা দেবো, দাঁড়াও দিচ্ছি। আমি সবটাই আর একবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের ডান পাশে ধস, অর্থাৎ আমাদের চলার পথ। আমি যদি একটা চলার পথ কল্পনা করি, একটা পাহাড়ি পথ, পাহাড়ি পথের ডান দিকে পাহাড়, সেখান থেকে ধস নামছে। বাম দিকে পাহাড়ের পথের গিরিখাত রয়েছে, অর্থাৎ সেই ঘাতের মধ্যে আমি যদি ধস থেকে বাঁচতে বাঁ দিকে চেপে যাই, তাহলে আমি খাতে পড়ে যাব, সেখান থেকে আমার আর উঠে আসার কোনো সম্ভাবনা নেই। দেখো, এই পাহাড়ি খাত আর ধস, এই দুটো জিনিসের মধ্যে একটা ব্যাপক রকম ব্যঞ্জনা আছে। আমাদের জীবনে চলার পথে আমরা মধ্যপন্থা অবলম্বন করার কথা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বলা হয়, বা নট এক্সট্রিম এমন একটা পথ বলা হয়। একটা পন্থা হয় যে পন্থাটা খুব উচ্চ মার্গের, ক্লাসিক। আর একটা পন্থা হয় খুবই নিম্ন মার্গের, খুব নিচু, ছোট। আর মাঝামাঝি একটা জিনিস থেকে আমরা চলতে থাকি। আমাদের জীবনে কিছু আদর্শ হয় খুব উচ্চ মার্গের আদর্শ, যে আদর্শগুলো মেনে চললে পরে জীবনে একটা অন্যরকম সফলতা পাওয়া যায়। আবার কি হয়, জীবনে এমন কিছু নিম্নতর আদর্শ হয় যে আদর্শগুলো একেবারেই অবলম্বন করা উচিত না, আমরা যেগুলোকে খারাপ বলি। আমরা কি করি, দুয়ের মাঝামাঝি একটা অবস্থান দিয়ে চলার চেষ্টা করি, কিছুটা ভালো কিছুটা মন্দ দিয়ে। এখন এই ভালো আর মন্দের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু পুরোপুরি লেগে আছে। তো সেই ভালো থেকে আক্রমণ নেমে আসছে, খারাপের দিকেও আমি যেতে পারছি না, বা ভালোর বোঝা এতটাই বেড়ে যাচ্ছে, সেই বোঝা ধসের আকারে নেমে আসছে এবং আমাকে আক্রান্ত করছে। আমি এবার ভালো থেকে বাঁচতে যদি খারাপে নামি, তাহলে আমি খারাপ হয়ে যাবো, আর আমি আর ভালোর পথে এগোতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কি হবে, এই একটা অস্তিত্ব সংকটের প্রশ্ন এখানে চলে আসছে। তো একই রকম ভাবে ডান পাশে ধস, অর্থাৎ পাহাড়ের উপর থেকে ধস নামছে, বাঁয়ে গিরিখাত। আমি যাব কোথায়? আমি পাহাড়ের পথ দিয়ে চলছি, আমার মাথার উপরে বোমারু বোমান বোম মারছে, আমার পায়ের তলায় হিমানির্বাণ, অর্থাৎ বরফের চাই। এখানে একটা হিমবাহ কল্পনা করে নেওয়া যেতে পারে, বা একটা বরফ, মানে বরফে ঢাকা পথ কল্পনা করে নেওয়া যেতে পারে। যে পথ দিয়ে আমি হাঁটছি সেটা বরফ দ্বারা ঢাকা। ডান দিকে পাহাড়, পাহাড়ের উপর থেকে ধস নামছে, বাঁ দিকে গিরিখাত, মাথার উপরে বিমান থেকে বোম পড়ছে। আমি যাব কোথায়? আমি ডানেও যেতে পারছি না, বাঁয়েও যেতে পারছি না, উপরেও যেতে পারছি না, নিচেও যেতে পারছি না। চতুর্দিক থেকে আক্রমণ, চতুর্দিক থেকে সবটাই স্তব্ধ। তো আমার তাহলে এখন উপায় কি? এই চতুর্দিকের সংকটের মধ্যে পড়ে লেখক, কবি এই কথাটা বলছেন। মানে আমাদের জীবনে মাঝে মাঝে কিছু চরম সংকট নেমে আসে না, সব দিক থেকে একেবারে বিপদ এসছে, যে কোন দিকে যাবো বুঝতে পারছি না। ধরো কোনো একটা বদমাইশি করেছো, মা ঠ্যাঙাবে, মার কাছে ধরা পড়লে মা ঠ্যাঙাবে, বাবার কাছে ধরা পড়লে বাবা ঠ্যাঙাবে। এদিকে দিদি বা ভাই যে আছে সেও কোঅপারেট করছে না, সেও বলছে না আমি তো বলে দেবো, আমি তো ম্যানেজ করে দেবো না। তো তখন কি হয়, মনে হয় চারদিক থেকে বাওয়াল। ওই মা যদি বাবার স্যারের সঙ্গে বলে দেয়, স্যারও ঠ্যাঙাবে। তো সব দিক থেকে বাওয়াল। তো এইরকম একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে, যেখানে চারদিক থেকেই আক্রমণ নেমে আসছে। তো এই চারদিক থেকে নেমে আসা আক্রমণ থেকে বাঁচার কোনো পথ আমাদেরকে নেই আমাদের কাছে। আমাদের ঘর গেছে, অর্থাৎ এই যে বোমারু বিমান বা ডান পাশের ধস থেকে নেমে আসা ধসের পাহাড়ের পাথরের চাই, বাঁয়ের গিরিখাত, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের জীবন বিপন্ন, আমাদের জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা
একটি প্রশ্ন চিহ্নের সম্মুখীন হয়েছে। কেন প্রশ্ন চিহ্নের সম্মুখীন হয়েছে? আমাদের ঘর গেছে উড়ে। আমাদের ঘর উড়ে যাওয়ার কারণ কি? দেখো, আমাদের একান্ত ব্যক্তিগত মানে জীবনের একান্ত ব্যক্তিগত অঙ্গ হচ্ছে আমাদের ঘর, যে ঘরে কিনা আমরা বাঁচার চেষ্টা করি। আমাদের নিজস্ব ঘরটা আমাদের একান্ত নিজস্ব, সেটা অন্য কারোর সঙ্গে শেয়ার করার মতো নয়। অর্থাৎ আমাদের ঘর বলে যে জিনিসটা আমরা জানি, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত, আমাদের প্রত্যেকটি নিজস্বতার সঙ্গে সম্পর্কিত। তো সেই নিজস্বতাও আমাদের এই আক্রমণের মাঝখানে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই আক্রমণ থেকে উত্তরণের পথ, আমার নিজস্বতা খুঁজে পাওয়ার পথ, বা আমার জীবনের যে আদর্শ, সেই আদর্শের পথে চলার পথ আমি আপাতত হারিয়ে ফেলছি। আমাদের কোনো পথ নেই কোনো। অর্থাৎ আমাদের যে চলার পথটা ছিল, সেই পথটাই নষ্ট হয়ে যাচ্ছে। যে পথে আমি এগোচ্ছিলাম, বরফে ঢাকা পথ, সেই পথটাই কোথাও গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর এগোতে পারছি না, আমি আটকে পড়ে যাচ্ছি, আমি স্তব্ধ হয়ে যাচ্ছি, আমার জীবন গতিরুদ্ধ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা এই অংশটুকুতে বলতে দেওয়া হয়েছে। এইবারে বলো, আর কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা? থাকলে বলো, আমি আবারও বলে দেবো। কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলো, আমি আবারও বলে দেবো। কারোর কোনো প্রশ্ন নেই তো আর? আচ্ছা, দেখো এইবারে কি বলা হয়েছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। দেখো, আমাদের যে কোনো সমাজ জীবনে আহ ভবিষ্যতের অঙ্গ হচ্ছে শিশু। আমরা যখন পাবলো নেরুদার ওই কবিতাটা পড়েছিলাম, অসুখী একজন, তখনও শিশুদের কথা এসেছিল, শিশুদের সব ছড়ানো ছিল। তো তখন আমি কিছু কথা বলেছিলাম শিশুদের সম্পর্কে। শিশুরা কি, কেন, শিশুদের সব কি ক্ষতি করে, কেউ বলতে পারবা কি বলেছিলাম মনে করে? যে শিশুদের মানে প্রয়োজনীয়তা বা শিশুদের গুরুত্ব এত বেশি কেন আমাদের সমাজে? মানে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সেটা এক কথায় বললে, একটু গুছিয়ে বলো, ভেঙে চুরে। একটু ভেঙে চুরে গুছিয়ে বলো। মানে শিশুরা মারা গেলে আহ, ওরা ভবিষ্যৎ সমাজের যেহেতু ওরাই হাল ধরবে, সেখানে শিশুরা মারা গেলে ভবিষ্যতে একটা অনিশ্চয়তা তৈরি হয়। আর তাছাড়া আহ, শিশুদেরকে হত্যার সাথে সেটা একটা নির্মমতারও পরিচয়। আচ্ছা, আর আর কেউ কিছু? আর কেউ কিছু বলো। আর কেউ কিছু বলবে? মনে আছে না ভুলে গেছো, এটা বলো তো দেখি। কি পড়িয়েছিলাম, মনে আছে না ভুলে গেছো? ভুলে গেছো, ওয়াও। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। বাবা, বিরাট ব্যাপার। মনে যখন আছে একটু বলো শুনি। মনে যখন আছে তখন একটু বলে ভালো যদি শুনি বাবু। তুই যে বলেছিল ওই যেহেতু সমাজে তিন ধর মানে বয়সের ভিত্তিতে তিনটে ভাগ, প্রৌঢ়, তরুণ আর শিশুটা। যারা বয়স্ক হয়ে গেছে, এবার তারা তারা মারা গেলে সমাজের খুব একটা ক্ষতি হবে না, কিন্তু যারা তরুণ, যারা সমাজটাকে এখন বর্তমানে চালাচ্ছে, তারা মারা গেলে এখন বর্তমান সমাজটা দিশেহারা হয়ে যাবে। কিন্তু তবুও একটা আশা থাকবে শিশুরা। সেখানে শিশুরা যদি মারা যায়, তাহলে বর্তমানের পর ভবিষ্যতে আর সমাজে হাল ধরার কেউ থাকবে না। বুঝলাম।
আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমাদের সমাজে যে মানুষজনগুলো থাকে তাদেরকে আমরা মোটামুটি কতগুলো ভাগে ভাগ করতে পারি। একদল মানুষ কাজকর্ম করে, অর্থনৈতিক কাজকর্ম করে এবং কায়িক পরিশ্রমের কাজকর্ম করে। একদল মানুষ অর্থনৈতিক কায়িক পরিশ্রম কোনো কাজই করে না। আর একদল মানুষ অর্থনৈতিক পরিশ্রম করে না, কিন্তু কায়িক পরিশ্রম সামান্য পরিমাণে করতে পারে বা পারে না। তো এই যে তিন শ্রেণীর মানুষ, এই তিন শ্রেণীর মধ্যে যারা অর্থনৈতিক ও কায়িক পরিশ্রম করে, তাদের মধ্যে আমরা তরুণ, কিশোর, যুবক, প্রৌঢ় এই শ্রেণীগুলোকে রাখতে পারি। যারা সামান্য কায়িক পরিশ্রম করে, অর্থনৈতিক কাজকর্ম করতে চায় না বা তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না, তাদের মধ্যে আমরা বাড়ির বৃদ্ধ বৃদ্ধাদের রাখতে পারি। আর কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধ বৃদ্ধারা কোনো কাজকর্ম করেন না, অর্থনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করে না, আর শিশুরা তো একেবারেই না। তো এই যে শিশুরা, বৃদ্ধ বৃদ্ধারা এবং তরুণ, প্রৌঢ়, যুবক, কিশোর এই যে শ্রেণীরা, এই শ্রেণীদের মধ্যে যদি আমাদের বৃদ্ধ বৃদ্ধা শ্রেণীর মৃত্যু ঘটে বা এই শ্রেণীর মানুষদের আমরা হারাতে থাকি, তাহলে কি হবে? আমরা আমাদের সমাজে অভিজ্ঞতা সম্পন্ন কিছু মানুষকে হারাবো। তার মানে আমাদের জীবন থেকে কিছু অভিজ্ঞতা কমে যাবে। আমরা যে অভিজ্ঞতাগুলো তাদের কাছ থেকে পেতাম, সেই অভিজ্ঞতাগুলো হারিয়ে যাবে, কিন্তু আমাদের জীবনটা স্তব্ধ হয়ে যাবে না। কারণ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সচলতা থাকাটা প্রয়োজন, সেই সচলতাটা তখন বেঁচে থাকবে, মানে আমাদের খাবারের যোগানটা থাকবে। যদি কিনা এই পৌর মানুষগুলো মারা যায়, তাহলে পরে কি হবে? বাড়িতে একটা বিশৃঙ্খলতা তৈরি হবে। আমি একটা বাড়ির উদাহরণ দিয়ে বলেছিলাম খুব সম্ভবত, যে একটা বাড়িতে যদি দাদু ঠাকমা মারা যায়, খুব একটা সমস্যা হয় না, তো বাবা কাকা গোছের কেউ মারা গেলে বাড়িতে ব্যাপক সমস্যা হয়। আর যদি বাড়িতে ছোট বাচ্চা কেউ মারা যায়, তাহলে ইনিশিয়ালি নর্মাল স্টেজে কোনো প্রবলেম আমরা বুঝতে পারবো না, কিন্তু পরে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের কত বড় ক্ষতি হয়েছিল। কারণ একটা সময় দাদু ঠাকমা বাই ডিফল্ট মারা যাবে, বাবা কাকার লেভেলের মানুষজন, মা কাকিমা লেভেলের মানুষজনও বাই ডিফল্ট মারা যাবে। তো শিশুরা যদি না থাকে, তাহলে সেই পরিবারের হাল ধরার কেউ থাকবে না বা সেই পরিবারের ভবিষ্যৎ থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমাজে যারা শিশু, অর্থাৎ আমাদের সমাজে যারা ভবিষ্যতের কাণ্ডারি, ভবিষ্যতের হালটা যারা ধরবে, সেই মানুষগুলো, সেই মানে ফুলের মতো শিশুরা যদি মারা যায়, তাদের যদি মৃত্যু ঘটে, তাহলে তার চেয়ে খারাপ আর কিছু হয় না। এবং সেই শিশুদের সব মৃতদেহ কাছে দূরে ছড়ানো রয়েছে। অর্থাৎ দাঙ্গা, এই দাঙ্গা শিশুদের ব্যাপকভাবে ক্ষতি করেছে। দাঙ্গা আমরা কখনোই চাই না, দাঙ্গা মানুষের ক্ষতি করে, কিন্তু সেই ক্ষতিটা যদি প্রৌঢ় কিশোরের হয়, তবে আমাদের একরকম ভাবে আঘাত করে মনকে। কিন্তু এই হত্যা বা দাঙ্গা যদি শিশুদের আঘাত করে, শিশুদের জীবন বিপন্ন করে, তাহলে আমাদের মনোলোকে সেটা একটা ব্যাপক বাজে রকম ভাবে আলোড়ন ফেলে। কারণ শিশুদেরকে আমরা প্রত্যেকেই অন্য চোখে দেখি। শিশুরা আমাদের কাছে, মানে প্রত্যেকের কাছে শিশুরা মানে ফুলের মতো পবিত্র এবং ফুলের মতো মিষ্টি। তো সেই জায়গায় আমাদের খুব আদরের, খুব কাছের মানুষ হয়ে থাকে শিশুরা। তো এই শিশুদের উপরে যদি আক্রমণ নেমে আসে, তাহলে পরে কিন্তু আমরা সেটাকে খুব বাজেভাবে নিই এবং সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার হয়, বেদনার হয়। তো এই শিশুদের সব চারিদিকে ছড়ানো রয়েছে। তো এই শিশুদের সব ছড়ানো থাকাটা এখানে আসলে আমাদের ভবিষ্যৎকে আমরা দায়িত্ব নিয়ে শেষ করে ফেলছি, এই বার্তাই কবি দিতে চেয়েছেন, যে আমরা আমাদের ভবিষ্যৎকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যাবতীয় সম্ভাবনাকে দায়িত্ব নিয়ে শেষ করে ফেলছি। তারপরে কি বলা হয়েছে? শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? অর্থাৎ এই শিশুদের সব চারিদিকে ছড়ানো থাকায় আমরা এই শিশুদের মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরও কি মৃত্যু হবে? অর্থাৎ শিশুদের মৃত্যু আসলে তো আমাদেরই মৃত্যু। শিশুরা, আমরা একদিন মারা যাব, অবশ্যই মারা যাব, কিন্তু শিশুরা যদি না থাকে, তাহলে আমাদের পরের হালটা ধরবে কে? হালটা ধরার আর কেউ থাকছে না। অর্থাৎ এই শিশুদের মৃত্যু আসলে মানে পরোক্ষভাবে আমাদেরই মৃত্যু। তো সেই কথাই লেখক বলেছেন। এই মুহূর্তে আমরাও কি তবে মরে যাব? মানে আমরাও কি এইভাবেই মারা যাব? তো না, মানে এই মুহূর্তে মারা যাব। এখানেই লেখকের মনে প্রশ্ন, যে শিশুদের মৃত্যু হচ্ছে, এই শিশুদের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতের মৃত্যু হচ্ছে, সেইভাবেই কি আমাদের মৃত্যু হবে, নাকি এখনই আমরা মরে যাব, এই দাঙ্গাই আমাদের মেরে ফেলবে? এই প্রশ্নের উত্তর লেখক পাচ্ছেন না। আরো প্রশ্ন হচ্ছে, আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকে। দেখো,
বেসিক যে সমস্যাটা সেটা আমি এখনো বলিনি তোমাদেরকে। বেসিক সমস্যা কি? বেসিক সমস্যা হচ্ছে এই যে দাঙ্গা, এই যে দাঙ্গা জিনিসটা কি? দাঙ্গা জিনিসটা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধ। সেখানে দুটো জাতি হতে পারে, দুটো সম্প্রদায় হতে পারে, দুটো গোষ্ঠী হতে পারে, তারা একে অন্যের বিরুদ্ধে আক্রমণ জানাচ্ছে এবং আক্রমণের ফলে একে অন্যের ক্ষতি করে চলেছে। এ ওকে মারছে, মানে দুটো পক্ষ আছে, ক আর খ। ক পক্ষ খ পক্ষকে আক্রমণ করলো, খ পক্ষকে ক পক্ষকে পাল্টা আক্রমণ করলো, ক পক্ষ খ পক্ষকে আবার পাল্টা আক্রমণ করলো, খ পক্ষ ক পক্ষকে আবার পাল্টা আক্রমণ করলো। এই পাল্টার কোনো শেষ নেই এবং আদি অনন্তকাল জুড়ে এই আক্রমণের পর আক্রমণ, পাল্টা আক্রমণ চলতে থাকবে। এইবারে এই আক্রমণের পর আক্রমণ, পাল্টা আক্রমণ, এই 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 এর কোনো শেষ যখন নেই, এই মধ্যে পড়ে আমরা যখন আমাদের প্রিয়জনদের হারাচ্ছি, তখন একটাই উপায় এই আক্রমণকে থামিয়ে দেওয়ার, সেটা হচ্ছে একতাবদ্ধ হওয়া, জোট বেঁধে থাকা, যে আমাদের মধ্যে কোনো আক্রমণ হবে না, এই সিদ্ধান্তে আসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যখনই কোনো দাঙ্গা বা যখনই কোনো বিরোধ তৈরি হয়, কখনো কোনো বিরোধ একা একা তৈরি হতে পারে না। বিরোধ তৈরি হওয়ার সময় সবসময় দুটো পক্ষ থাকতে হবে, অন্তত পক্ষে দুটো পক্ষ থাকতে হবে একটা বিরোধ তৈরি হওয়ার জন্য। অন্তত পক্ষে দুটো পক্ষ না থাকলে পরে একটা বিরোধ কখনো তৈরি হতে পারবে না। কারণ বিপক্ষ সবসময় মানে দুটো পক্ষের মধ্যে হয়, একা একা কখনো কোনো একটা বিরোধ তৈরি হতে পারে না। মানে একা একা কোনো মানুষ বিরোধ করতে পারে না, বিরোধ করার জন্য তাকে আর একটা মানুষের প্রয়োজন বা আর একটা কোনো বিষয়ের প্রয়োজন। তো সেইখানে দাঁড়িয়ে এই যে বিরোধ, সেই বিরোধটা সমূলে বিনাশ করতে গেলে কি করতে হবে? এই বিরোধটাকে সমূলে বিনাশ করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, আমাদের আরো বেঁধে বেঁধে থাকতে, আমাদের আরো জোটবদ্ধ হয়ে বাঁচতে হবে। আমরা জোটবদ্ধ হয়ে বাঁচার উদাহরণ আহ পশুদের মধ্যে দেখতে পাই, কিন্তু মানুষের মধ্যে জোটবদ্ধ হয়ে বাঁচার উদাহরণ আমরা দেখতে পাই না। কারণ মানুষ জোটবদ্ধ হতে চায় না, মানুষ সবসময় ওই জোট ভেঙে নিজেকে আলাদা করতে চায়, এবং সেটা মানুষের একটা খুব বাজে বাজে প্রবণতা। তো আমরা অন্যের বিপদ হলে সেই বিপদে তার পাশে থাকার চেষ্টা খুব কম মানুষই করতে চাই। আমরা চাই আমার পিঠে তো কিছু লাগেনি, তো আমি তো ঠিক আছি, চলো বাদ দাও। মানে অন্য কেউ বিপদে পড়েছে দেখে আমরা রেসপন্স করতে চাই না, মনে হয় ওর হয়েছে, ও সামলান, আমার তো হয়নি, যখন আমার হবে তখন আমি ভাববো। যে এই মানসিকতা, এটা কিন্তু আমাদের একটি খুব বাজে রকম প্রবণতা এবং বাজে মানসিকতা। এটা আমাদের জীবনে খুব বিপর্যয় ডেকে আনতে পারে। তো যাই হোক, আমাদের বেঁচে থাকার মতো, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার মতো কোনো পথ আমাদের সামনে খোলা নেই। তাই লেখক বারবার করে বলছেন যে চলো আমরা বেঁধে বেঁধে থাকি, আমরা জোটবদ্ধ হয়ে থাকি, আমরা নিজেদেরকে একতাবদ্ধ করে রাখি। এইবারে কি বলছেন দেখো, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে বা পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু কজন তো আছি বাকি, আয়ারও হাতে হাত রেখে, আয়ারও বেঁধে বেঁধে থাকি। আমাদের কোনো ইতিহাস নেই, অর্থাৎ ইতিহাস আসলে কিসের কথা বলে? ইতিহাস আসলে কিসের কথা বলে বলো তো তোমরা? ইতিহাস আসলে কিসের কথা বলে? হ্যাঁ, অতীতের কি বলে? অতীতের বিভিন্ন ঘটনা আর এখনো ঘটে ঘটে যাওয়া গৌরবময় ঘটনার কথা নাকি? আর শুধু কি গৌরবময়? গৌরব নেই যেখানে, তা কি আমরা ইতিহাসে বলি না? রাজা মহারাজাদের ঘটনা বড় বড় ছোট রাজা মহারাজাদের কথা বলি না, তাই তো? সাধারণ মানুষের সম্পর্কে এমন তো। মানে বড় বড় রাজা মহারাজাদের কথা বলি আমরা, ছোট ছোট রাজা মহারাজাদের কথা বলি না। আচ্ছা আচ্ছা, কারণ ওরা বড় লোক, তাই ওদের কথা বলবো না, তাই তো? ওরা বেশি টাকা দিয়েছে, এরকম ব্যাপার। ইতিহাস লেখার জন্য ওদের কন্ট্রিবিউশন বেশি, এরকম কিছু নাকি, বল। আপাতত তাই। আচ্ছা, বেশ, আর কেউ কিছু বলবে?
আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? কি হলো, সবাই চুপচাপ কেন? আচ্ছা, ইতিহাস কি, এটা একটা বড় প্রশ্ন। ইতিহাস হলো মানুষের জীবনের তথা পৃথিবীর ও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা যাবতীয় অতীত ঘটনা এবং অতীত যা কার্যাবলী, সেই ঘটনা এবং কার্যাবলীর একটি পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন, বিশ্লেষণ এবং আলোচনা। তো আমরা ইতিহাস বলতে আমাদের পিছনে ফেলে আসা যা কিছু কার্যাবলী, যা কিছু ঘটনা, সেই ঘটনার বিশ্লেষণ, আলোচনা এবং অধ্যয়ন, এই সমস্ত বিষয়টাকে একসঙ্গে বুঝি। এখন এই যে আলোচনা, বিশ্লেষণ, অধ্যয়ন, এই দুটো পার্ট থাকে। একটা সামাজিক বিষয়, একটা মানবিক বিষয়। মানবিক বিষয় মানুষের মানবিক চিন্তা চেতনা নিয়ে কাজ হয়। আর একটা সামাজিক পার্ট থাকে যেখানে কিনা রাজনৈতিক, কূটনীতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, এই সব যাবতীয় পার্ট থাকে। তো এই সামাজিক মানে পার্ট আর মানবিক পার্ট, এই দুটো মিলিয়ে মিশিয়ে আমাদের ইতিহাস। এবং সেই ইতিহাস হচ্ছে অতীতের ঘটনা কার্যাবলীর মানে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং তার বিশ্লেষণ এবং তার অধ্যয়ন। এই পুরো বিষয়টা ইতিহাসের মধ্যে আছে। এখন বলা হচ্ছে আমাদের কোনো ইতিহাস নেই, অর্থাৎ আমরা ইতিহাসবিহীন একটি জাতি। দেখো, এখানে কবি এই কথাটা বলেছেন একটা প্রচন্ড রকম ক্ষোভ থেকে। কিরকম ক্ষোভ? যে আমরা নিজেরা নিজেদের মধ্যে মারপিট করছি, আমরা নিজেরা নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছি। কেন? নিজেদের মধ্যে ক্ষমতার লোভে বা নিজেদের মধ্যে ক্ষমতা দখল বা কে শ্রেষ্ঠ এটা জাহির করার জন্য। আমাদের যদি ইতিহাস থাকতো, যে ইতিহাসে আমরা ইংরেজদের হারিয়ে এসেছি, যে ইতিহাসে আমরা একসঙ্গে জোট বেঁধে লড়াই করে 200 বছরের ব্রিটিশ শাসনকে উৎখাত করেছি, তাহলে আমরা এই কাজ করতাম না। তো আমাদের ইতিহাস নেই, সেই জন্যই আমরা এই কাজটা করছি। ঠিক এই পয়েন্ট থেকে কবি কথাটা বলছেন যে আমাদের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, সেই ইতিহাসটা আমরা সম্পূর্ণ ভুলে গেছি। মানে আমাদের ইতিহাস নেই বলেই আমরা এই কাজটা করছি। আমাদের যদি একটা ইতিহাস থাকতো, যে ইতিহাসে আমাদের গর্ব হয় একসঙ্গে বেঁচে থাকার জন্য, তাহলে আমরা এই দাঙ্গায় অংশগ্রহণ করতাম না। তারপরে কবি কি বলছে? বা আমাদের এমনই একটা ইতিহাস যার চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমাদের এমনই একটা ইতিহাস যার চোখ মুখ ঢেকে আমাদেরকে দেখানো হয়, মানে আমাদের অন্ধভাবে ইতিহাসটাকে শেখানো হয়। যে ইতিহাসে মানে আমাদের ভারতবর্ষের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাস তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার ইতিহাস, এবং সেই ইতিহাসে কোথাও সাম্প্রদায়িকতার জায়গা নেই। কিন্তু কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য এবং নিজস্ব ক্ষমতার লোভ চরিতার্থ করার জন্য ভারতবর্ষের ইতিহাসকে বিকৃতভাবে দেখান এবং ইতিহাসকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করেন। তো সেটাই বলা হয়েছে যে আমাদের এমনই ইতিহাস যার চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমাদের চোখ মুখ ঢাকা অবস্থায় ইতিহাসকে আমাদের সামনে ফেলা হচ্ছে। এবং সেই চোখ মুখ ঢাকা ইতিহাস দেখে আমাদের ভেতরে কোনো জাতীয়তাবোধ, আমাদের মধ্যে কোনো চেতনা কিছুই জাগছে না। ফলত আমরা নিজেদের মধ্যে নিজেরা মারপিট করছি, দাঙ্গা করছি, নিজেরা নিজেদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছি। তা আদতে আমাদের ইতিহাসটাই ধ্বংস হয়ে যাচ্ছে। মানে আমাদের ইতিহাস নেই তাই আমরা এমন করছি, আর দুই আমরা এমন করছি বলে আমাদের ইতিহাসটাও শেষ হয়ে যাচ্ছে। তো এটাই বলতে চাওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে? আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, আমাদের কথা কে জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও নেই যদিও, তবু তো কজন আছি বাকি। দেখেন,
জল খেতে হবে। 5 মিনিটের একটা ছোট্ট রেস্ট, জল খেতে যাবো। তো আমাদের চোখ মুখ ঢাকা আমাদের ইতিহাস নেই, আমাদের এমনই ইতিহাস। এই অংশটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এই 3টে লাইন কি বোঝা গেছে এটা আমায় বলো। এই 3টে লাইন বোঝা গেছে কিনা? এই 3 লাইন বুঝেছো কিনা আমায় বলো। একবার একটু বলবে? কি একবার বলতে হবে? আচ্ছা বলছি। আমাদের কোনো ইতিহাস নেই, অর্থাৎ আমরা আমাদের অতীত সম্পর্কে সচেতন নই। আমরা আমাদের অতীতকে ভুলতে বসেছি, বা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ বাঁধা, অর্থাৎ আমাদের ইতিহাস এমনই একটা অবস্থায় আছে যে ইতিহাসের চোখ মুখ বাঁধা। মানে কি? ইতিহাসকে বিকৃত করে আমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে। আবার কবি এমনটাও বলতে চাইছেন যে আমাদের ইতিহাস থাকলেও আমরা ইতিহাসকে বিস্মৃত হয়েছি, অর্থাৎ আমাদের ইতিহাস নেই বলেই, মানে আমরা ইতিহাস বিমুখ বলেই, বা আমাদের এমনই এক ইতিহাস যে ইতিহাসকে আমরা ভুলতে বসেছি। ভুলতে বসে আমরা দাঙ্গা করছি। কেন? কারণ আমরা ভারতবর্ষের যে 200 বছরের ইংরেজ শাসনকে উৎখাত করেছিলাম, সেটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে, মানে অসাম্প্রদায়িক হয়ে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন সাম্প্রদায়িক হয়ে পড়ে নিজেদের মধ্যে দাঙ্গা করছি, সেটা কখনোই কোনো মতেই একটি কাঙ্ক্ষিত বা উচিত কাজ নয়। সেটাই লেখক বলতে চাইছেন, যে আমাদের ইতিহাস আর নেই, বা থাকলেও তাকে আমরা ভুলে গেছি পুরোপুরি। আর আমাদের ইতিহাসকে বিকৃত করে আমাদের সামনে দেখানো হয়েছে, যেটা কিনা আমাদের খুবই ক্ষতি করেছে। এবং এই যে আমাদের ইতিহাস বিমুখতা, সেটা আসলে আমাদের জীবনে চরম ক্ষতি ডেকে করেছে, বা চরম ক্ষতি করছে। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। দেখো, আমরা ভিখারি 12 মাস মানে কি? আমাদের সারা বছর ভিক্ষা করে খেতে হয়, অর্থাৎ আমাদের পুরো জীবনটাই ভিক্ষার মধ্যে দিয়ে চলছে। কেন ভিক্ষা? আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে এই যে দাঙ্গা, এই যে অশান্তি, এই যে বিরোধ, এই যে আক্রমণ চালিয়ে যাই, তাহলে কি হবে? আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের মানে দৈহিক স্বাস্থ্য দুটোই নষ্ট হয়ে যাবে, এবং আমাদের কর্মক্ষমতা হারাবো। আমাদের মধ্যে কিছু মানুষ মারা যাবে। তো এই বিপুল মানুষের জীবন যে বিপন্ন হয়ে যাবে, এই বিপন্ন মানুষের অন্ন সংস্থান বা বিপন্ন মানুষের পাশে থাকার জন্য কেউ থাকবে না। ফলত তাদেরকে সকলকে ভিক্ষা করে খেতে হবে, দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে। ভিক্ষা করে খাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এই যে ভিক্ষা করে খাওয়া, এই ভিক্ষা করে খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় এখন নেই। তো আমরা কি করেছি? আমরা ভিখারি 12 মাস। কেন? আমাদের জীবন বিপন্নতায়। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই পৃথিবী, যে পৃথিবীর মধ্যে আমরা আছি, সেই পৃথিবী হয়তো পুরোটাই এমনভাবে মারা গেছে, তাই আমরা এমন বিপন্ন হয়ে পড়েছি। বা পৃথিবী হয়তো বেঁচে আছে, কিন্তু আমাদের কথা কেউ জানে না। অর্থাৎ পৃথিবী বেঁচে থাকতেও পারে, পৃথিবী মারা যেতেও পারে। এই পৃথিবীর অস্তিত্ব নিয়ে লেখকের মনে প্রশ্ন, যে মানুষ বিপন্ন, মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে না কেন? তাহলে কি পৃথিবী আসলে বিপন্ন? পৃথিবী কি আসলে শেষ হয়ে গেছে? এই প্রশ্ন লেখকের মনে তৈরি হচ্ছে, যে আমরা যদি নিজেরা নিজেদেরকে সাপোর্ট করতে না পারি, আমরা যদি নিজেরা নিজেদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে পৃথিবী, মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেন পারছে না? মানে পৃথিবীর কি আসলে বেঁচে আছে আদেও? পৃথিবীর অস্তিত্ব নিয়ে লেখকের মনে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। এবং তারপরে লেখক কি বলছে? আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ আমাদের জীবন বিপন্ন হওয়ার পর আমরা সাহায্য চেয়ে দৌড়ে দৌড়ে ঘুরেছি, কিন্তু আমাদের কথা কেউ জানে না, আমাদের কথা কেউ শুনতে চায় না, আমাদের কথা কেউ বুঝতে চায় না, কেউ আমাদেরকে পাত্তা দেয় না, গ্রহণ করে না। তো এই যে বিষয়টা, এটা আসলে লেখকের মনের কষ্ট, যে আমাদের কথা কেউ মানতেই চায় না, জানতেই চায় না। তো আমরা বলবো কাকে? যাকেই বলছি কেউ আমাদের কথা গ্রাহ্য করছে না। কেন করবে? কারণ আমরা তো একটা অনৈতিক কাজ করছি। আমরা যে নিজেদের মধ্যে এই যে দাঙ্গা করছি, সেটা তো একটা অনৈতিক কাজ। তো সেই জন্য কেউই তাদেরকে পাত্তা দিচ্ছে না, কেউই তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। এবং তার মধ্যে পড়ে মানুষের জীবন কিন্তু হয়ে যাচ্ছে কি? মানুষের জীবন হয়ে যাচ্ছে বিপন্ন। তো সেই বিপন্নতার মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে।
ফলত আমরা দৌড়ে দৌড়ে ভিক্ষার জন্য ফিরলেও বা দৌড়ে দৌড়ে সাহায্যের জন্য ফিরলেও কেউই আমাদেরকে সাহায্য করছে না, এবং এই সাহায্যহীন অবস্থায় আমাদের জীবন আরো 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 একটা কঠিন সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে, এবং কঠিন একটা অবস্থায় আমরা পৌঁছে যাচ্ছি। গেল। তারপরে কি বলেছে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি। আমি একটা কথা মানে বারবার যখনই পড়াই তখনই বলি, তোমাদের বলেছি কিনা খেয়াল নেই, যে কবিতার শেষে গিয়ে যতই বাজে ঘটনা ঘটুক লেখক একবার না একবার আশাবাদের কথা শোনাবেই। মানে কবিতার মধ্যে লেখক আশাবাদের কথা শোনাবেই। মানে কবিতার মানে একটা চিরন্তন ধ্রুব সত্য হচ্ছে, অর্থাৎ পোয়েটিক জাস্টিস, কাব্যিক সত্য হচ্ছে এটাই, যে কবিতায় কখনো লেখক শুধুমাত্র নিরাশার বাণী হতাশার বাণী শোনাতে পারেন না। লেখক কবিতায় নিরাশার বাণী হতাশার বাণীর ঊর্ধ্বে উঠে আশার বাণী শোনাতে বাধ্য, তিনি শোনাবেনই। কারণ কবি আশাবাদী, কবি কখনো নিরাশাবাদী হন না। কবি সমস্ত নিরাশাকে একসঙ্গে রাখেন, রেখে দেখান যে এই নিরাশা থেকেও আমরা আশায় পৌঁছাতে পারি। এটাই হচ্ছে কবিতার বা সাহিত্যের মূল লক্ষ্য, যে সমস্ত নিরাশার ঊর্ধ্বে গিয়ে আমরা আশায় পৌঁছাতে পারি, সেই পথটা দেখানো, সেই দিশা দেখানো। এই লেখক কি বলছেন, কিছুই কোথাও বাকি নেই, সবই নষ্ট হয়ে গেছে, সবই পচে গেছে, তবু তো আমরা কজন বাকি আছি। আমরা যে কজন এমনভাবে ভাবছি, অর্থাৎ এই লেখক কথকের মতো করে যে কজন ভাবছে, আমরা তারা একসঙ্গে থাকতে পারি তো, হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকতে পারি তো। তো সেটাই বলছেন যে আমি জানি কোথাও কিছু আর বাকি নেই, সবটাই নষ্ট হয়ে গেছে, সবটাই পচে গেছে, তাও তো কজন আমরা বাকি আছি, কজন আমরা এখনো আছি যারা এমনভাবে ভাবছি, তারা তো হাতে হাত রেখে থাকতে পারি, তারা তো বেঁধে বেঁধে থাকতে পারি। তো চলো আমরা যে কজন নিজেদের মতো করে ভাবতে পারি তারা হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি। এইখানে এসেই লেখক আশাবাদের কথা শুনিয়ে কবিতাটাকে শেষ করছেন, এবং এখানেই সমস্ত হতাশা, নিরাশা, আক্রমণ, দাঙ্গা, বিক্ষোভ, হানাহানি, খুন সবকিছুর ঊর্ধ্বে উঠে মানবতাবাদের জয়গান গাওয়া হচ্ছে, এবং সেখানে পোয়েটিক জাস্টিস বা কাব্যিক সত্য একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের এই নিরাশা থেকে, হতাশা থেকে আশার পথে উত্তরণের পথটা দেখিয়ে দিচ্ছে। বোঝা গেল? এইবার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, যে দাদা এইখানে এই জিনিসটা বুঝতে পারিনি, এই যে এই জিনিসটা বুঝতে পারিনি, বলো। বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছে? কারো কোনো প্রশ্ন নেই তো? আকাশ থেকে দেখবি। বলো, কারো কিছু প্রশ্ন থাকলে বলো। দেখো, এখানে আরো কতগুলো জিনিস আমি বলে দিচ্ছি আরেকবার করে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম জিনিস হচ্ছে, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে। অর্থাৎ আমাদের জীবনের যে বিপন্নতা, সেই বিপন্নতায় আমরা বিপন্ন, মানে আমাদের জীবনে যে সংকট নেমে এসেছে, সেই সংকটে চারদিক থেকে আক্রমণ, আমাদের চলার পথ নেই, আমাদের বেঁচে থাকার কোনো পথ নেই, আমাদের বেঁচে থাকার অস্তিত্ব সংকটে, তাই আমাদের চলার কোনো পথ নেই। এই অংশটাই, কথাটাই বলতে চাওয়া হচ্ছে। তারপরে এই অংশে বলা হয়েছে আমাদের ভবিষ্যৎ বিপন্ন, আমাদের শিশুদের মৃত্যু ঘটছে, এবং শিশুদের মৃত্যু হওয়ার ফলে আমাদের মানব জাতির অস্তিত্ব সংকটে। তাই বলেছে এই মুহূর্তে মরে যাব, আমাদের পথ নেই আর, আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমাদের জীবনের যে অস্তিত্ব সংকট, সেই অস্তিত্ব সংকট চরম অবস্থায় পৌঁছেছে। মানে আগের অংশ থেকে আমাদের একরকম অস্তিত্ব সংকট ছিল, সেই অস্তিত্ব সংকট আরো চরম হয়ে এই অংশে এসে পৌঁছেছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে কি বলা হচ্ছে, আমাদের ইতিহাস নেই কোনো, আমাদের চোখ মুখ ঢাকা। অর্থাৎ আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, আমাদের যে সাম্প্রদায়িকতার ইতিহাস নয়, অসাম্প্রদায়িকতার ইতিহাস, সেই ইতিহাসকে ভুলিয়ে দিয়ে, আমাদের ঐতিহ্যকে ভুলিয়ে দিয়ে, আত্মপরিচয়কে ভুলিয়ে দিয়ে, আমাদের সকল ধর্মের যে সমন্বয়, অর্থাৎ আমাদের একসঙ্গে বেঁচে থাকার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পরম্পরাকে ভুলিয়ে দিয়ে আমাদের দাঙ্গার মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ করছেন কবি। তারপরে বলছে আমরা ভিখারি 12 মাস, অর্থাৎ আমাদের অর্থনৈতিক দীনতা, এই দাঙ্গার ফলে আমাদের আসলে নিজেদের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে। মনে করো এই বসিরহাটেরই দাঙ্গা হলো, বসিরহাটের দাঙ্গা হয়ে বা বীরভূমি বা বাঁকুড়ার কারো কোনো ক্ষয়ক্ষতি হলো কি হলো না?
ক্ষয়ক্ষতি হলো বসিরহাটের মানুষেরই। বসিরহাটের মানুষই পিছিয়ে গেল কয়েক বছর। আমাদের বসিরহাট দাঙ্গা হওয়ার পর আমরা খুব ভালোভাবে জানি, দাঙ্গার পরের বছর, দাঙ্গার বছরের দুর্গাপুজো বসিরহাটে কিন্তু সেই জৌলুস ছিল না। দাঙ্গার পরে বসিরহাটের ব্যবসা বাণিজ্য সবকিছুই ক্ষয়ক্ষতি হয়েছিল। তো যে অঞ্চলে দাঙ্গা হচ্ছে সেই অঞ্চলের মানুষেরই ক্ষতি হবে, তারাই ভিখিরি হবে, তাদেরই অর্থনৈতিক দৈন্যতা প্রকাশ পাবে, তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে। তো এই যে ভিখিরি 12 মাস দাঙ্গা করলে পরে ভিখিরি হতেই হবে, কোনো পথ নেই। আর তারপরে কি, তারপরে হচ্ছে গিয়ে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, মানে কি যে আমরা নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে সংকটে ফেলছি। সেই সংকটে ফেলার পরে সমগ্র পৃথিবী আমাদেরকে কি চোখে দেখছে, অর্থাৎ আমরা নিজেদের মধ্যে ঝামেলা করছি, পৃথিবী বেঁচে আছে বা পৃথিবীর মধ্যে মরে আছে, কিন্তু পৃথিবী আমাদের কোনো রেসপন্স করছে না সেইভাবে। তো আমাদের কথা কেউ শুনছে না, আমরা দৌড়ে দৌড়ে ফিরলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ আমরা নিজেরা যদি ঝামেলা করি, তাহলে তাতে আমেরিকা আমাদের মধ্যে নাক গলাতে আসবে না। এটা আমাদের নিজেদের নিজস্ব সমস্যা। এই সমস্যাটা পৃথিবীর কাছে সমস্যা না, এটা আমাদের কাছে সমস্যা। তো এই সমস্যাটা আমাদেরকে মেটাতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এইভাবে সমস্যা চালিয়ে যেতে থাকি, তাহলে গোটা জাতিটাই একদিন শেষ হয়ে যাবে। তো এই গোটা জাতিটার ধ্বংস অনিবার্য, মৃত্যু অনিবার্য, বা গোটা জাতিটাই তার মানে বিপর্যয়ের সম্মুখীন হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুবই আশাবাদী, এবং তিনি বলছেন কি আমরা যে কজন আছি হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি। কোথাও তো কিছু নেই, মানে আমাদের হাতে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা ছাড়া আমাদের কোনো অপশন নেই। তাই বলছেন আরো হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি। তো আমাদেরকে এখন বেড়ে বেড়ে থাকতে হবে, তার বাইরে কোনো কথা নেই। কারণ দাঙ্গা বিধ্বস্ত মানুষের মনুষ্যত্বের অবমাননা, মানবতার অবমাননা দেখে কবি মনে করছেন যে মানবতার মৃত্যু অবশ্যম্ভাবী। তো মানবতার মৃত্যুকে তো আমরা হতে দিতে পারি না। আমরা তাই মানবতার মৃত্যু থেকে উত্তরণের পথ খুঁজবো, যেখানে মানবজাতি ঐক্যবদ্ধ হয়ে তার জীবনের আসন্ন যে সংকটের মুহূর্ত, সেই সংকটের মুহূর্তকে অতিক্রম করে বাঁচবে এবং ভালোভাবে বাঁচবে। তো সেই জন্য পরে মানুষের মধ্যে একতা থাকা প্রয়োজন, ঐক্য থাকা প্রয়োজন, এবং মানুষের বেঁধে বেঁধে থাকাটা ভীষণ প্রয়োজন। অর্থাৎ তাদের একসঙ্গে থাকা, তাদের একসঙ্গে মিলেমিশে থাকা, দাঙ্গা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে মিলমিশ বজায় রেখে বেঁচে থাকাটা প্রয়োজন। যেখানে এই মানে অর্থনৈতিক সংকট, ধর্মীয় সংকট, রাজনৈতিক সংকট, কূটনৈতিক সংকট সবকিছুর অতিক্রমে উঠে মানবতার জয়গান গাওয়া যায়, সেই কথাই আলোচ্য কবিতায় কবি আমাদের মনে করিয়েছেন এবং বলেছেন। এই হলো গিয়ে পুরো কবিতার জিস্ট আলোচনা। এইবারে তোমরা বলো কারোর কোনো সমস্যা আছে কিনা। বলো বাবা। আচ্ছা, আপাতত সমস্যা নেই। আপাতত সমস্যা নেই, বেশ বেশ বেশ। তাহলে পরে এই কবিতাটা আমাদের আশা করা যায় সমস্যাহীনভাবে শেষ করে ফেলতে পারবো, তাই তো? এইবারে প্রশ্ন হচ্ছে নোট। নোট দিতে হবে আমাদেরকে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো দাঁড়াও, এটা কোন চ্যাপ্টার ছিল? আয়ারও বেড়ে বেড়ে থাকে। আচ্ছা, আমার আচ্ছা, নোট আমরা কিভাবে নেব এটা আমাকে তোমরা বলো। নোট আমি
লাইভ বলবো তোমরা লিখবে এমনটা মনে হয় করা সম্ভব নয়। সম্ভব কি আদৌ? নাকি আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা নিজেরা বাড়িতে নিজেদের মতো করে লিখে নেবে বা প্রিন্ট আউট করে নেবে? বলো কোনটা করবে? বাচ্চা, ও বাচ্চারা কথা বলো। পিডিএফ দিলেও সুবিধা, এমনি লিখলেও লিখতে পারবো। হুম হুম হুম। কোনটা তোমরা কোনটা বলছো, লাইভ না পিডিএফ? বলো। একজন পিডিএফ, দুজন পিডিএফ, একজন দুটোইতে আছে, বাকিরা কি বলছো বলো? ভোটাভুটি হোক, কমেন্টে লেখো পিডিএফ না লাইভ না বোথ, বলো লেখো, ভোটাভুটি হোক দেখি। হুম, মানে স্নেহা যেমন দুটোতেই কোনো আপত্তি নেই, পিডিএফ হলেও চলবে আর লাইভ হলেও চলবে, সেরকম কার কি মত আগে শুনি। বলো বাবা বলো, ওরা চুপচাপ থাকো কেন ভাই? একটা মুখ দিয়ে কেউ কথা বের করে না, কি মানে? এই কি নতুন বউ বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছিস যে মুখ দিয়ে কথা বলা যাবে না, এরকম কোনো ব্যাপার না কি? বাচাল ভাববে শাশুড়ি মা, যদি বাড়ি পাঠিয়ে দেয় বাপের বাড়ি, আবার এরকম ব্যাপার না কি তোদের? মুখ দিয়ে একটা কথা বলে না কেউ। বল বাপ বল, কি করবি? এখন আমার নাম ধরে ধরে জিজ্ঞাসা করতে হবে। নোট পাঠিয়েছে পিডিএফ। আচ্ছা, অধিরাজ পালটা মনে হচ্ছে অর্কমিতা না? হ্যাঁ, পিডিএফ না লাইভ না বোথ বলো। যেকোনো একটা। আচ্ছা, অন্বেষা কি বলছে, পিডিএফ লাইভ না বোথ? আচ্ছা, এই জয়ন্ত, আচ্ছা জয়ন্ত বিশ্বাসটাকে প্রীতি প্রীতি, তাই তো? হ্যাঁ, আমি আর কোনটা, পিডিএফ লাইভ না বোথ, কোনটা হবে? বোধ। বোথ। আচ্ছা, ঝুমা সরকারটা কে? ঝুমা সরকারটা কে? ওই সরকার কে আছে, ওর নাম মনে করতে পারছি না। এটা কে ঝুমা সরকারটা? মোহনা, ও আচ্ছা। মোহনা কি বলছে, পিডিএফ লাইভ না বোথ, কোনটা শোনা? আচ্ছা, আদ্রিকা কি বলছে? আমি তো যা যা খুশি, ও মা গো। আচ্ছা, সাকিব তো বলছে পিডিএফ। আচ্ছা, রিমলি কি বলছে? যা খুশি। রিমলিও যা খুশি। ঋষভ কি বলছে, পিডিএফ। শাইনুর কি বলছে, শাইনুর এত চুপচাপ কি আবার, একটা কথা বলে। পিডিএফ। আচ্ছা, আর রিদ্ধি, রিদ্ধি কি বলছে? পিডিএফ দিয়ে পিডিএফ। আচ্ছা, সরগম কি বলছে? যা খুশি। যা খুশি। স্নেহা তো বলছে পিডিএফ, না স্নেহার তো বোথ বোথ। আর এটা হচ্ছে সৌমিলি, সৌমিলি কি বলছে? যা খুশি। এ সব যা খুশি। দেন যা খুশি যদি হয় তাহলে আমি একটা প্রস্তাব দিই, সেটা হচ্ছে আই থিঙ্ক তোমরা এই প্রস্তাবে নাকচ করবা না। সেটা হচ্ছে আহ, আমার পিডিএফ, মানে আমার কাছে যে নোটটা আছে সেটা হাতে লেখা নোট, ছবি তোলা। এবারে সেইটা ডিরেক্ট আমি যদি তোমাদের দিই, অর্ধেকের বেশি মানে রাইটিং বুঝতে পারবে না, ঠিক আছে, হ্যান্ড রাইটিং বুঝতে পারবে না। ফলত আমাকে যেটা করতে হবে, পিডিএফ দিতে গেলে একটু টাইপ করে দিতে হবে, ঠিক আছে? এবারে টাইপ করার জন্য আমার একটু সময় লাগবে, মানে একটু সময় মিন্স একটু সময় লাগবে। এবারে সেই জন্য পরে আমার একটা মানে প্রস্তাব, এবার তোমরা যদি সেটা রাজি হও তাহলে সেটা করা যেতে পারে। সেটা হচ্ছে একটা দিন আমি পড়াটা একটু অফ দেব, দিয়ে মানে
পিডিএফটা আমায় বানাতে হবে, মানে আজকে ধরো 8:30 যদি এখন ছেড়ে দিই, আধ ঘন্টায় যতগুলো প্রশ্ন টাইপ করে ফেলা যাবে আমি ততগুলো টাইপ করে 9টা বা আমি 9:10-15 নাগাদ তোমাদের দিয়ে দেবো। আর স্যার বলো বলো। বলছি যে আজকে যে ক্লাসটা করালেন এটা আপনি ওই ক্লাসগুলো আপডেট করে দেবেন তো? হ্যাঁ দেবো, আজকের আর আগের দিনেরটা আজকেই দিয়ে দেবো আপলোড করে। তো পিডিএফ যদি বলো পরে, তাহলে পরে প্রশ্নটা আমাকে একটুখানি মানে করতে হবে, মানে এদিক ওদিক মানে টাইপ করতে হবে। তো তাহলে পরে আজকে এখন ছেড়ে দিয়ে আমি টাইপ করে যতটা হয়, আর তার সামনের দিনও যদি পড়ানোর মানে পিডিএফ অনেকটা বাকি থাকে তাহলে সামনের দিনটা ছুটি দেবো, দিয়ে আমি ওটা বসে বানিয়ে ফেলবো। এই হচ্ছে ব্যাপার। তো সেরকম কি করা যায় এটা আমায় বলো। মানে আমি এটা বলতে চাইছি, তোমরা যে সময়টা পড়তে সে সময়টা তো লিখবে, এবার সেজন্য আমাকে ওটা লিখে বানাতে হবে, সেজন্য পরে পড়ার টাইমটা লেখায় কনভার্ট করা, আর কিছু না। করা যায় কি আমাকে বলো একটু। আমি একমত নই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কি করবি বল। আহ, ব্যাকরণ। ব্যাকরণ, আচ্ছা, সে করানো যেতেই পারে। তাহলে পিডিএফটা দিতে আমার দেরি হবে, এটাই হচ্ছে ব্যাপার, কারণ আমাকে মানে বানাতে হবে তো, সেটাই হচ্ছে ব্যাপার। যে এগুলো করানো হয়েছে তার একটাও কি পিডিএফ করা নেই? যেগুলো পিডিএফ করা ছিল সেগুলো তোদের দিয়ে দিয়েছি রে, কোনি, তারপরে আর যেগুলো যেগুলো পিডিএফ বানানো ছিল সেগুলো সব তোদের দিয়ে দিয়েছি। আর বাকিগুলো আর বানানো নেই রে, বাকিগুলো সব ছবি তোলা। এবার সে ছবিগুলো তো মানে জুতের না রে, মানে হাতে লেখা বুঝতে পারবি না। এক ঠিক আছে। সেকেন্ড দাঁড়া, তাও আমি একবার চেক করে বলছি যেগুলো আমার আচ্ছা আছে। একটুখানি দাঁড়া দাঁড়া তোরা। আচ্ছা, জ্ঞানচক্ষু নোট দিয়ে দিয়েছি, আফ্রিকা নোট দিয়ে দিয়েছি, তাই তো? হুম। অসুখী একজন নোট লিখিয়েছিলাম। অসুখী একজনের নোট দিয়েছিলাম কি? একটা হয়েছিল, একটা 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 প্রশ্ন? একটাই কোশ্চেন কি প্রশ্ন বলতো? বলেছি। ওই তো আমি তাকে ছেড়ে দিলাম, কিভাবে ছেড়ে গেলেন আর কিভাবে ছেড়ে দিলেন। এরকম একটা প্রশ্ন কেন লিখিয়েছিলাম বলতে পারবি? মানে সেদিন কি আর সময় ছিল না বা কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সময় ছিল না। বহুরূপীর নোট দিয়েছি তোদের? হ্যাঁ বহুরূপীর নোট দিয়েছি? শাইনুর বা ঋষভ, বহুরূপের নোট দিয়েছি বল আমাকে। স্নেহা, হ্যাঁ দিয়েছিলেন তো। হ্যাঁ, ব- বহুরূপীর নোট দেওয়া হয়েছে। বহুরূপের দিয়েছি, কোনি তো দিয়ে দিয়েছি মেবি। কোনি দিয়েছি না? হ্যাঁ। কোনির নোট কোথায় গেল? কোনি দিয়ে দিয়েছি। আচ্ছা, দেন তাহলে দেওয়া হয়নি কি? আফ্রিকা দিয়েছি, জ্ঞানচক্ষু দিয়েছি, তাই তো? আহ অসুখী একজন পিডিএফ করা নেই, পিডিএফ করা নেই, নেই 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 নেই, অসুখী একজন নেই, এই লেখা তো দেওয়া যাবে না। আচ্ছা, আয়ুর্বেদবাদীও পিডিএফ করা নেই, নেই। আচ্ছা, আর কি পড়া হয়েছে? অভিষেক পড়া হয়েছে, তাই তো? হ্যাঁ। অভিষেকও নোট দেওয়া হয় নাই। আর পড়া হয়েছে কিন্তু নোট দেওয়া হয়নি এমন কি আছে বল আমাকে। প্রলয় উল্লাস, তাই তো? তারপর স্যার অসুখী একজন। অসুখী একজন তো প্রলয় কি কি পড়িয়েছি অথচ নোট দিইনি, একজন যে কোনো বল, শাহিনুর তুই বল দেখি। ওই তো বলছিলাম, অভিষেকে নোট দেওয়া হয়নি। হুম অদল বদল, হুম ভোরে উল্লাস, আর হচ্ছে কিসেরটা আয়ুর্বেদে থাকি, ওই চারটে নোট দেওয়া হয়নি। অদল বদল, প্রলয় উল্লাস, অভিষেক, আয়ুর্বেদে বসে থাকি, এই চারটে, তাই তো? প্রলয় উল্লাসেরও নোট নেই। স্যার দাদা, বলো। অসুখী একজনেরও তো নোট বাকি ছিল। অসুখী একজন হুম, পড়িয়েছিলেন আপনি ওটা। আচ্ছা, এটা তো বাবা, কিছুই নোট বানানো নেই, সব পিটিএ বানাতে হবে।
লেও ঠেলা, ভালোই বেগ আছে। ওয়েট 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 ওয়েট, কোনির পিডিএফ, কোনি আমি সব দিয়েছিলাম না? কোনি কটা প্রশ্ন দিয়েছিলাম বলতে পারবি? 10টা। 5 নাম্বারের 10টা ছিল, তাই তো? হুম। বেশ, কোনি 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 কোনি, আচ্ছা দেন করতে হবে, এখনো বাকি আছে অনেকগুলোই। আচ্ছা, পিডিএফ দিতে হলে পরে আমাকে একটা দিন সময় দিতে হবে, নাহলে পরে এত পিডিএফ বানানো খুব চাপ হয়ে যাবে। ম্যানেজ করে করে এদিক ওদিক টাইম ম্যানেজ করে পিডিএফ বানানো খুব চাপ হয়ে যাবে, ভীষণ চাপ হয়ে যাবে। আর না হলে পরে এখন আমাকে বসে বসে লেখাতে হবে। লিখবি বল, লিখবি তাহলে লেখাচ্ছি, চ। অসুখী একজন একটা প্রশ্ন লেখানো হয়েছিল। হ্যাঁ রে, অসুখী একজন একটা প্রশ্ন লেখানো হয়েছিল। কি প্রশ্ন বলতো? ওই বলছি হ্যাঁ, কি একটা বললি ওই যে তো আমি তাকে ছেড়ে দিলাম। আমি তাকে ছেড়ে দিলাম। হুম হুম। হুম হুম। তাহলে কি করা হবে বল, তোরাই বল সবাই মিলে। তোরা যদি বলিস শুনে শুনে লিখবো, তাহলে পরে আমি এখন লেখাতে পারি। বাট যদি বলিস দাদা পিডিএফ দিয়ে দাও, আমরা বাড়িতে বসে নিজ সময় মতো লিখবো, তাহলে পরে আমাকে একটু সময় দিতে হবে, একটুখানি, অনেকটা পিডিএফ। তাহলে বলো। আর অসুখী একজনের 9টা প্রশ্ন। আচ্ছা, আর আয়ুর্বেদ বই থেকে তো 8টা প্রশ্ন। আর ওদিকে আরেকটা কি বললি দেওয়া হয়নি, অভিষেক না? আর প্রলয় উল্লাস, প্রলয় উল্লাসে অনেকগুলো প্রশ্ন। দাদা পিডিএফ দিয়ে দাও। পিডিএফ দিয়ে পিডিএফ দিয়ে দেবো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ দাদা। তাহলে একদিন আমায় ছুটি দিতে হবে, এ হচ্ছে কথা তোমাদের। একদিন পরে আমার ছুটি দিতে হবে, আমাকে বসে বসে বানাতে হবে তো। এবার অন্য সময় ম্যানেজ করে বানাবো, বাট ম্যানেজ 10-15 মিনিট 20 মিনিট 25 মিনিট করে করে কত আর বানাবো, অনেকটা সময় বসে বানাতে হবে। আচ্ছা যাই হোক, ব্যাকরণও করাতে হবে। তা বলো। আমি একেবারে অতটা না দিয়ে অল্প হুম, অল্প করতে পারি। অল্প অল্প করে দেবো। হুম। হুম, তাও করা যায়। আচ্ছা ঠিক আছে, তাই হবে তাহলে পরে। আহ, অল্প অল্প। হ্যাঁ বলো বলো। অসুখী একজনের একটা জনকে পাচ্ছি না। তোমাদের ব্যাচে কি লিখিয়েছিলাম আমি অসুখী একজন? এটাও আমার খেয়াল নেই। আমার মনে হচ্ছে না, কারণ আমার হাতে নেই দিলে। হুম। প্রলয় উল্লাসের কটা কোশ্চেন, 18টার মতো কোশ্চেন লাগছে দিলেতে। ও পুরোলা সুদা লেখা হয়ে গেছিল। দাঁড়া দাঁড়া এক মিনিট। 3টে লিখেছি, 3টে প্রলয় উল্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। দেন 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 আচ্ছা ঠিক আছে, শোন, আজকে এখন ছেড়ে দে। আমি তোদের অসুখী একজন বাদ দাও, আয়ারও বেদে বেদের নোট তো কারোর কাছে নেই, এ ব্যাচ ও ব্যাচ কোনো ব্যাচের কাছে নেই, আয়ারও বেদে বেদে, তাই তো? নেই। নেই। আমি এখন তোদের ওই কিছু একটা মানে আয়ারও বেদে বেদে থাকি নোটগুলো আর কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি খানিক পরে, ঠিক আছে?
এখন চল টাটা করি। 9টা, এখন 8:30 বাজে তো, 9টা 9:30 অবধি আমি মোটামুটি কাজ করতে পারবো আশা করছি। আমি 1 ঘন্টায় যতটা হয় টেনে তুলে তোদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ঋষভ, ব্যাকরণ ব্যাকরণ সামনের দিন নেব, ঠিক আছে? ব্যাকরণের জন্য মানে ব্যাকরণের মানে ব্যাকরণের প্রশ্ন উত্তর সলভ করানো বা কারক বিভক্তি সমাস করানো সামনের দিন নেব, ঠিক আছে? আজকে হোমওয়ার্ক দেবো, সেটাই সামনের দিন ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা। কেমন? আজকে ব্যাকরণের হোমওয়ার্ক মানে আগের দিনের ক্লাসটা একটু গন্ডগোল হয়ে গেছে বলে সব গন্ডগোল হয়ে গেছে। মানে আগের দিন একটুখানি ওই খেয়ার তালে গোলে আমি পুরো ব্যস্ত হয়ে পড়েছিলাম, সে সব মাথাতে বেরিয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অসুবিধা নেই, আমি করে দেবো ওখানে আজকে, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো এখন টাটা। আমি বাকিটা আপলোড করে দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসরুমে, ঠিক আছে? চলো টাটা।